চলুন দর্শক ফিরে যাই অতিথির কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া। জি বলছিলাম শুরুতেই যে গান দিয়েই শুরু করব এবং গানের মানুষকে পেয়েছি, সকালটা যেহেতু শুরু হয়েছে গানের হাত ধরেই, শুরুতেই কোন গানটি শুনবো? প্রিয় একটি গান আপনার এবং আমার এবং সবারই, শিরোনামে তুমি আমার, এই গানটা দিয়ে আজকে সকাল শুরু করতে যাচ্ছি। একেবারে শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। বাহ, অসাধারণ একটি সৃষ্টি। আয়োজনের শুরুতে এমন শিরোনামের মতো গান দিয়ে শুরু করলে তো পুরো আয়োজন জুড়ে আরো সুন্দর সুন্দর গান ইনশাআল্লাহ উপহার পাবো। একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই যে জার্নিটা কেমন ছিল, গানের হাতেখড়ি যদি বলি সেটি কেমন ছিল? আমি গান শিখেছি কুষ্টিয়াতে এবং বরিশাল, দুটো জায়গাতে। এবং ছোটবেলা থেকে না, আমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসলে মানে প্রফেশনালি গান শিখতে গিয়েছি। তো সেই জায়গা থেকে যেহেতু কুষ্টিয়ার পরিমণ্ডলে বড় হওয়া, ওখানের আবহাওয়া, ওখানকার কালচার সব কিছু মিলিয়েই একটু আধ্যাত্মবাদ সবসময় কাজ করেছে। এবং সত্যি কথা বলতে কি, এখন অনেক মানুষ পায় না ক্লাব পর্যায়ে বা পাবলিক লাইব্রেরি। তো আমাদের অনেক ছোট 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 কিছু ক্লাব ছিল সঙ্গীতের। লালন সাংস্কৃতিক একাডেমি নামে একটা আড্ডাঘর ছিল। তো সব মিলিয়ে একটা ভালো পরিবেশে গান শেখা হয়েছে। কুষ্টিয়ার নাম নিলেই, যে নামটি না নিলেই নয়, সেটি হচ্ছে লালন। তো সেখান থেকে আসলে সুফি গানের হাত ধরে আপনার বলা যায় যে দর্শক মহলে একটা সাড়া। তো সুফি গানটা আমার ভাবনা জুড়ে এটা আসলে, যেহেতু বড় হওয়াটা আমার কুষ্টিয়াতে, ছোটবেলা থেকে শুনতাম। আমার মানে নানি বাড়ির পাশে চুয়াডাঙ্গাতে যখন স্কুল ছিল, আমার পাশে একটা ফকিরি বাগান ছিল। আচ্ছা। তো ফকিরি বাগানে আমরা একদম মাইকে, তো তখন তো মাইকের সিস্টেম ছিল, তো কারেন্ট চলে গেলে তখন গানগুলো খুব স্পষ্ট হতো, ওই শুনতাম বসে বসে। তখন হয়তো বোধ করি না, ভালো লাগতো শুনতে। তো সেই জায়গা থেকে এই যে অল্প অল্প একটা বাচ্চার মাথায় যখন জমে যায়, তখন ওই শব্দগুলো জানার চেষ্টা করি আসলে, যে এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে কি। তো আসলে তখন থেকে না শব্দ বিশ্লেষণ করতে করতে আসলে সাইজির ভাবের প্রেমে পড়া, এবং তারপর থেকে আসলে সুফিজম ব্যাপারটার সাথে একটু পরিচিত হওয়া, এবং সেটাকে নিয়ে একটু নিজের ভিতরে ভাবনা। খুব কষ্ট করে এই নিজের জায়গাটা এসেছি, শুধুমাত্র আল্লাহ পাকের রহমত, আমার ওস্তাদির দোয়া এবং আমার পরিবারের সমস্ত মানুষ ভালোবেসেছিল এবং যারা আমার গান পছন্দ করেছে তাদের জন্য। সঙ্গীত শিল্পী একাধারে আবার সঙ্গীত পরিচালকও চেষ্টা করছি। একেবারে। তো সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে কোন বিষয়টিকে মাথায় রেখে আসলে পরিচালনা করেন? দেখেন, খুব প্রফেশনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে গান এখন আমার শখ এবং ভালোবাসা দুটো। কারণ পেট চালানোর জন্য আসলে সঙ্গীত যে পরিচালনাটা, সবাই বলে যে পেট চালানোর জন্য সঙ্গীত পরিচালনাটা করি, আসলে তা না। আমি আসলে গানটাকে আরো একটু ভালো করার জন্য সঙ্গীত পরিচালনা শুরু করেছিলাম। যে না, আমি যদি আরেকটু বুঝি নিজের শব্দগুলো ব্যবহার, নিজের সুরগুলো ব্যবহার, আসলে নিজে কি বলতে চাই, সেই ব্যবহারটার জন্য আসলে আমি সঙ্গীত পরিচালনায় ঢুকেছিলাম। এবং পরবর্তীতে দেখা গেল যে আমি বেশ ফিল্মে কাজ করছি এবং এখন তো নাটকে অনেক কাজ করছি। সব মিলিয়ে আমি আমার নিজের ভাষা প্রকাশ করতে পারি, আমি আমার নিজের চিন্তা প্রকাশ করতে পারি, তার সাথে আসলে কে কি বলতে চাচ্ছে সেই জায়গাটা নিজের ঝালিয়ে নেওয়ার একটা জায়গা থাকছে। যেমনটি বলছিলেন যে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে, তো শিল্পী হিসেবে যদি বলি যে কি কি ধরনের আসলে প্রতিবন্ধকতা? আমি যে একজন শিল্পী, শিল্পী তো মানে যে কাজটা করছি সেটা আমার একটা পেশা। হ্যাঁ, মানে যে মৎস্যজীবী, চাকুরিজীবী, সবার একটা আলাদা পেশা। তো আমাদের শিল্পীদের আসলে কোনো পেশা নেই। আমাদের নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না, নাগরিক সুবিধা পাই না, যেটা সমস্ত প্রাইভেট, সরকারি বা অন্য নাগরিকরা পায়।
তো সেই জায়গা থেকে আসলে শিল্পীরা এখনো অবহেলায় আছে। আর সত্যিকার বলতে কি যে বৈদেশিক সংস্কৃতির দৌরাত্বে আমরা আসলে বাঙালি সংস্কৃতি অনেক চাপা পড়েছে। যেমন ধরতে গেলে দেখা যায় যে বহিরাগত শিল্পীদের অবাধে আসা এবং মানে সত্যি কথা ট্যাক্সবিহীন আসা, ট্যাক্সবিহীন পারফরমেন্স করা এবং তাদেরকে বাহবা দেওয়া, সব কিছু মিলিয়ে আমাদের দেখা যাচ্ছে কি যে 4 জন ভিনদেশি আর্টিস্ট আসছে, সে জায়গায় 1 জন বাংলাদেশি আর্টিস্ট, এবং তাকে হয়তো বা এমন একটা টাইম হয় সাউন্ড চেকের টাইমটা দিচ্ছে, অথবা 10 মিনিট দাঁড়িয়ে দিচ্ছে, অথবা একটা শিল্পী একটা স্টেজে যাওয়ার আগে অনেকটা টাইম লাগে প্রস্তুত হওয়ার জন্য, মানসিক প্রস্তুত হওয়ার জন্য। তো সেই জায়গায় খুব অবহেলা হচ্ছে, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু যথেষ্ট লিজেন্ড আছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের লিজেন্ডদেরকে আসলে খুব যে সম্মান করা হয় তা না। তো সেই জায়গা থেকে আমি চাইবো যে আমরা আমাদের একটা নতুন একটা সংগঠন তৈরি হচ্ছে, মুক্ত শিল্পী সমাজ, যারা কোনো দলের না, মত তো যার যার থাকে, আমরা নির্দলীয় শিল্পীগুলো সবাই একত্রিত হচ্ছে এবং সেই সংগঠনে আমরা 8 দফা দাবি আমরা জানিয়েছি এবং আমরা স্মারকলিপি নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের সাথে আমরা দেখা করতে চাই। সেই জায়গা থেকে আসলে শিল্পীদের 8টা আমাদের দাবি, 8টা দফা নিয়ে আমরা এগিয়ে যাব। সেই জায়গায় এই দাবিগুলো আছে। শিল্পীদের এমন অবহেলা এবং বৈরিতার রাত খুব শীঘ্রই কেটে যাবে সেই প্রত্যাশাই করি। এবার গানে যাব। এবার গানে যাব। এবার আমার মনে হয় একটা গান খুব ভালো লাগবে, যে আমাদের যে বুকের ভিতর যে ব্যথাগুলো যারা বলতে পারে না, চিনচিন করে, সেই ব্যথার একটা গান, আমার বুকের ভিতরে চিনচিন ব্যথা। গানটি লিখেছিলেন গাজী আব্দুল আল মাহমুদ। এই সুরটা হচ্ছে একটা আমাদের খুব পরিচিত একটি গানের সুর থেকে আসলে করা। শুনি। আমার বুকের ভেতর চিনচিন ব্যথা করে 12 মাস, আমার চোখের কোণে জল থাকে না, থাকে সর্বনাশ। আমি সুখ চিনি, দুঃখ চিনি, জানি তাদের ইতিহাস, নিজের ভেতর থেকেও আমি আছি পরবাস। আমার বুকের ভেতর চিনচিন ব্যথা করে 12 মাস, আমার চোখের কোণে জল থাকে না, থাকে সর্বনাশ। বাহ, অসাধারণ। ধন্যবাদ। যেমনটি বলছিলেন আপনি যে একটা রিয়েলিটি শো থেকে আসলে আপনার উঠে আসা, তো এই যে এখন প্রতিষ্ঠিত একজন শিল্পী হিসেবে কি মনে হয় যে একটা রিয়েলিটি শো এর প্ল্যাটফর্ম আসলে নতুন শিল্পীদের তৈরি করতে কতটা উপকারী? প্রত্যেকটা সুযোগ, প্রত্যেকটা প্ল্যাটফর্মই একটা মাধ্যম। এই যে আমরা এখানে এসে বাংলা ভিশন এই সেটে এসে বসে দুটো গান শোনাচ্ছি, এটা একটা মাধ্যম। তো মাধ্যমের কাজ হচ্ছে যে আমাকে জনগণের কাছে বা শ্রোতাদের কাছে তুলে ধরা। পরের কাজটা আমাদের, পরের কাজটা নিজেকে চর্চা করা। তো আমার কাছে মনে হয় যে সব কিছুর বাইরে যদি একটু চর্চা করা যেত, চর্চা করলে মনে হয় যে আরেকটু ভালো হতো। আমরা সবাই এর ভুল, ওর ভুল, আমার এটা আমি কখনো আমারটা নিজেরটা চিন্তা করছি না, যে আমার আচ্ছা আজকে আমি যে বাংলা ভাষণে গাইলাম যে আমার এখানে একটা সুরে প্রবলেম হলো, নিজেরটা আসলে নিজে কি করছি সেটা জানা সবচেয়ে বেশি জরুরি। তারপরে চর্চা, শিল্পীদের জন্য অবশ্যই চর্চা করতেই হবে। সেটা আপনি গিটার নিয়ে করেন, সেটা আপনি গলা নিয়ে করেন, সেটা আপনি ভাবনা নিয়ে করেন, সেটা আপনি লিরিক নিয়ে করেন, যেভাবে হোক চর্চা করাটা জরুরি। মাধ্যমের কাজ আপনাকে তুলে ধরা, আপনার কাজ আপনাকে প্রতিষ্ঠিত হওয়া। ছোটবেলায় বা থাকে না যে কোনো একজন শিল্পীকে আইডল হিসেবে দেখা বা তাকেই ফলো করে গান গাওয়া, তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আইডল কে ছিলেন? খুব ছোটবেলায়, তখন গান বাজনায় আসি নাই আমি। আমার একটা নানুর বাসায় একটা অ্যালবাম চলছে, তখন একটা গান ছিল, যারে ঘর দিলাম সংসার দিলাম রে। তো এই গানটা খুব শুনতাম। তো শিল্পীর নাম তো আমি জানতাম না, পরবর্তী জেনেছি যে ওনার নাম আমাদের কুমার বিশ্বজিৎ স্যার, যিনি আমাদের ক্লোজ আপের বিচারক ছিলেন। ওনার গান আমার খুব ভালো লাগতো এবং ওনার কথাবার্তা, ওনার চিন্তা ভাবনা, তো মনে মনে আমি আমার প্রথম আইডল হিসেবে আমি তাকেই দেখেছি। যদি বলি যে সামনে 5 বছর বা সামনে গান নিয়ে কি প্ল্যান আছে, পরিকল্পনা কি? সামনে 5 বছর প্রচুর গান করতে হবে এবং প্রচুর নতুন শিল্পী যারা আমার সাথে কাজ করবে তাদের সাথে কোলাবোরেশন করতে হবে এবং ওদের আরো স্ট্রং করা যায় কিভাবে সেই জায়গাটাই তো কাজ করতে হবে। আর একটা কথা হচ্ছে যে সামনের 5 বছরে যদি বেঁচে থাকি, আরো ভালো ভালো গান উপহার দিতে চাই এবং এইবার আমার যে সুফি দর্শনের পুরোটাই দিতে চাই। স্টেজ তো করা হয়। হ্যাঁ।
করা হয়। স্টেজ আবার হচ্ছে প্লেব্যাক, তো দুটিকে কিভাবে সমন্বয় করেন বা কোনটিকে বেশি এনজয় করেন? একটা শিল্পী বাঁচে স্টেজে, লাইভ শোতে গান, ওনার গানটা যখন অন্য শ্রোতার মুখে বেজে উঠছে, অন্য মানে যারা দর্শক আছে তাদের লিপে একসাথে গাইছে, ওই অনুভূতিটা না অন্যরকম একটা অনুভূতি। প্রত্যেকটা শিল্পীর জন্য তার নিজস্ব মৌলিক গান যখন অন্য কেউ গাইবে, তার সাথে একত্রতা ঘোষণা করবে, এর চাইতে বড় আনন্দ একটা শিল্পী কিছুই হতে পারে না। এবং শিল্পীর মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি এটাই যে যখন সে তার নিজের গান জনশ্রোতার সাধারণের মুখে শোনে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানবো। চাইবো নতুনরা যারা আসবে তাদের সাথে কাজ করতে, এটা সবার ইচ্ছা যে পুরানদের সাথে কাজ করা, আমার ইচ্ছা নতুনদের সাথে কাজ করা এবং ওদের ভাবনার সাথে একত্রতা করা, ওদের সাথে ওদেরকে যদি একটু পেট্রোনাইজ করা যায় এবং যদি কখনো হয় একটা স্কুল করব। একটা গানের তো কোনো স্কুল নাই বাংলাদেশে, আছে সেটা হচ্ছে সংগঠন টাইপের। তো যদি কখনো হয় যেন সবাই বাইরের কান্ট্রিতে আসলে স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তো বাংলাদেশে আসলে ইউনিভার্সিটি আছে মিউজিকের, কিন্তু কোনো স্কুল নাই। সো যদি সম্ভব হয় বা যদি আল্লাহ পাক আমার তকদির বা তৌফিক দেন, আমি একটা স্কুল করতে চাই যেখান থেকে অন্ততপক্ষে শিল্পী ছোট থেকেই সুন্দর করে বেড়ে ওঠে। অসাধারণ পরিকল্পনা, আপনার ভাবনা এবং পরিকল্পনা দুটোই সফল হোক সেই আশা করছি। একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে অনুষ্ঠানের, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দেশের এই অবস্থানে আমরা সবাই সবার সাথে থাকব, অরাজকতা বন্ধ করে সবাই সবার পাশে দাঁড়াবো। ধর্ম বর্ণ কিছুই নাই, আমরা সবাই বাংলাদেশি। বাংলা গান শুনবো, গান শুনলে আমি জানি গান শুনলে কেউই কখনো কাউকে আক্রমণ করতে পারবে না। গান শুনলে মানুষের মন কোমল হয়। বাংলা গান শুনবেন এবং বাংলা ভীষণের সমস্ত সুন্দর সুন্দর প্রোগ্রামের সাথে থাকবেন। শুরুতেই বলছিলাম যে গান দিয়েই শুরু করব এবং শেষটাও গান দিয়েই হবে। একেবারে বিদায় বেলা চলে এসেছি, তো শেষটা গান দিয়েই করতে চাই, তবে তার আগে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজের প্রজ্ঞা নিয়ে অতি নিশ্চিত হওয়া বিজ্ঞচিত নয়, বরং এটা মনে রাখা স্বাস্থ্যকর যে শক্তিমানও দুর্বল হয় এবং অতি জ্ঞানীরও ভুল হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। সম্প্রতি একটি গান করেছি, একটি নাটকের দুটি গান করেছি, তার ভিতরে একটি গান শোনাবো, কি জাদু জানিস। নাটকটির নাম ভুল মানুষের গল্প। পরিচালনা করেছেন মাসুদুর রানা অনিক, কথা এবং সুর আমার সাথে কণ্ঠ দিয়েছেন দোলা, আশিয়া দোলা। আশা করি সবার ভালো লাগবে গানটি। প্রেমে গলে গলে যায় তোর মুখের মায়ায়, আটকে পড়ি তোর চোখের ইশারায়। কি জাদু জানিস বন্ধু, কি জাদু জানিস, তোর কাজল নয়নে বুকের গহীনে কখন যে হারায়। আমি ডুবে যাই, আমি ভুলে যাই, আমি ফেসে যাই তোর মায়ার বাঁধনে। হো 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 হো, শুধু তোমার জন্য সাজাবো এ অরণ্য, এসেছি হাজার বারণ ভুলে। রোদ বৃষ্টির সংসার, আসা যাওয়া বারবার, মিলেমিশে দুজন দুজনা। কি জাদু জানিস বন্ধু, কি জাদু জানিস, তোর কাজল নয়নে বুকের গহীনে কখন যে হারায়। আমি ভেসে যাই, আমি ফেসে যাই, আমি ভুলে যাই তোর মা